অনুশীলন ও ঘরোয়া ক্রিকেটের উইকেটের সমালোচনায় আকবর আলী কাঠগড়ায় তুললেন বিসিবিকে। সমস্যা সমাধানে প্রিমিয়ার লিগে আরো ভালো উইকেটের প্রত্যাশা। ভুটানে উচ্চতা সমস্যায় ভুগছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচ না খেলায় ফিটনেসের ঘাটতি নিয়ে চিন্তিত জামাল। দ্রুত সমস্যা কাটিয়ে ওঠার আশা। এবং অবৈধভাবে নয়, গঠনতন্ত্র মেনেই মহিলা লীগের 4 ক্লাবকে কাউন্সিলরশিপ দেওয়া হয়েছে দাবি বাফুফের। টেকনিক্যাল সেন্টারের জন্য ঢাকায় জমি চাচ্ছে ফুটবল ফেডারেশন। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ মুস্তাহিদ। অনুশীলন এবং ম্যাচ উইকেটে বিস্তর ফারাক বাংলাদেশে। নেট সেশনের দুর্দান্ত ব্যাটারদের খুঁজে পাওয়া যায় না মূল ম্যাচে, যে কারণে ঘরোয়া টুর্নামেন্টে ভালো করলেও আন্তর্জাতিকে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেন না টাইগার ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার ডারউইন সফর শেষে এই উপলব্ধি যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলীর। সমস্যার সমাধানে অন্তত প্রিমিয়ার লিগে আরও ভালো উইকেট চান আকবর। দেশের ক্রিকেটে বইছে স্বস্তির সুবাতাস, সেটা হোক মাঠে কিংবা প্রশাসনিক দফতরে। পাকিস্তানে প্রথমবার টেস্ট জয়ের ইতিহাস গড়েছে জাতীয় দল। একই সময় সে দেশ সফর করেছে এ দলের ক্রিকেটাররাও। এইচপি ইউনিট ছিল অস্ট্রেলিয়ায়। সফরগুলোতে 4 দিনের ম্যাচ থেকে শুরু করে ওয়ানডে, টি20 সব ফরম্যাটেই ম্যাচ খেলেছেন ক্রিকেটাররা। ফলাফল, জাতীয় দলের জন্য প্রস্তুত থাকছে 15 জনের বাইরেও একটা বিশাল সংখ্যার ক্রিকেটার। কিন্তু দেশের বাইরে তো আর সব সময় অনুশীলন আর ম্যাচের সুযোগ আসবে না। সিংহভাগ সময় কাটাতে হবে এই মিরপুর আর একাডেমিতেই। তাই ডারউইনের অভিজ্ঞতা থেকে কিছুটা আফসোস ঝরল অস্ট্রেলিয়ায় এইচপি ইউনিটকে নেতৃত্ব দেয়া আকবর আলীর কণ্ঠে। কারণ দেশের অনুশীলন উইকেট আর মূল ম্যাচের উইকেটে যে থাকে আকাশ পাতাল পার্থক্য। আর এই কারণেই নেট প্র্যাকটিসে দুর্দান্ত আত্মবিশ্বাসী ক্রিকেটারকে খুঁজে পাওয়া যায় না মূল ম্যাচে। রাজশাহী, বগুড়া এবং চিটাঙে যখন আমরা খেলি তখন প্র্যাকটিস উইকেট আর মেইন উইকেটটা প্রায় সিমিলার থাকে, বাট মিরপুরে সেটা হয়ে ওঠে না কখনোই। তো এই জিনিসটা আসলে যেটা বললেন যে ডারউইনে ওরকমই ছিল, যে আমরা যেই টাইপের উইকেট আমরা প্র্যাকটিস করেছি, নেট করেছি, সেই টাইপের উইকেটটাই আমাদের ম্যাচের মধ্যে ছিল। তো এটা অবশ্যই আপনাকে হেল্প করে, কারণ আপনি জানেন যে ম্যাচে কী টাইপের উইকেট থাকে, সেই টাইপের উইকেটে আপনি প্র্যাকটিস করতে পারছেন। তো এই জিনিসটা সবসময় হেল্পফুল। সমস্যাটা বলেই ক্ষান্ত হননি আকবর। সমাধানটা যে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ তা জানেন যুব বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার। তাই অন্তত প্রিমিয়ার লিগের উইকেট নিয়ে আরও একটু সচেতন হওয়ার আহ্বান তার। প্রিমিয়ার লিগের কথা বলেন, তাহলে আমার মনে হয় যে এটা আরও অনেক সময়ের ব্যাপার যদি আমরা ওই সেম টাইপের উইকেটে আমরা প্র্যাকটিস করতে চাই। বাট আবার যেটা বললাম যে আমরা যখন চিটাং কিংবা রাজশাহী, বগুড়াতে খেলি তখন কোয়াইট সিমিলার উইকেট থাকে। তো এটা যদি বাংলাদেশের সব জায়গায় করা যায় আমার মনে হয় এটা অবশ্যই ভালো হবে। বাট অ্যাট দ্য সেম টাইম আমি বলবো এটা মনে হয় সময়ের ব্যাপার। বাংলাদেশের ক্রিকেটে একমাত্র বৈশ্বিক শিরোপা জয়ী দলের অধিনায়ক আকবর আলী। সে দলের বেশিরভাগ ক্রিকেটার এখন আছেন জাতীয় দলে, কিন্তু তাদের নেতৃত্ব দেয়া ক্রিকেটার এখনও সুযোগ পাননি সেভাবে। যদিও বিষয়টা নিয়ে খুব একটা আক্ষেপ নেই তার, বরং নিজেকে প্রস্তুত রাখছেন সব সময়ের জন্য। আমি অনেস্টলি বলতে খুব বেশি এই বিষয়গুলো নিয়ে ভাবি না। আমি সবসময় চিন্তা করি যে আমি যদি আমার কাজের প্রতি অনেস্ট থাকি তো সেটাই আমার কাছে মুখ্য বিষয়। আর আমি সবসময় চেষ্টা করি আমার নিজের 100% দেওয়ার। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা। সবসময় চেষ্টা করি 100%। মিরপুরের দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে এইচপি ইউনিট। এছাড়া দেশের ক্রিকেটের সমসাময়িক আরও বিষয় নিয়ে কথা বলতে এই মুহূর্তে মিরপুর থেকে যোগ দিচ্ছেন রিপোর্টার মাহবুব রিমন। সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকার শরতের আকাশ কখনো মেঘলা কখনো হাসছে, তবে ঢাকা নয়, আজ বোধহয় বাংলাদেশের সবাই তাকিয়ে আছে রাওয়ালপিন্ডির আকাশ কেমন। জানেন যে ঐতিহাসিক এক সিরিজ জয়ের একেবারে দ্বার প্রান্তে বাংলাদেশ। এখনও বাংলাদেশ ম্যাচটা হয়তো সময়ের ব্যবধানে জিতে যাবে। মিরপুরের হোম অফ ক্রিকেটেও কিন্তু সবার আগ্রহের কেন্দ্রে সেই ম্যাচ। সকালে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। জানেন যে এইচপি ইউনিটের যে অনুশীলন দ্বিতীয় দিনের মতো হওয়ার কথা ছিল, সেই অনুশীলন এখন চলছে। তবে সেই বৃষ্টির বাগড়ায় কিছুটা কিন্তু সময় পিছিয়েছে অনুশীলন। তবে সেসব বলছিলাম যে সেসব অনুশীলন ছাপিয়েও কিন্তু আগ্রহের তুঙ্গে কি হবে রাওয়ালপিন্ডিতে। জানেন যে এই সিরিজ শেষে বাংলাদেশ যে টেস্ট ম্যাচ খেলতে শিখে গেছে পাকিস্তানের মতো মহাপরাক্রমশালী প্রতিপক্ষকে তাদের মাটিতে নাস্তানাবুদ করছে। এই সিরিজ শেষে কিন্তু বাংলাদেশের পরবর্তী অ্যাসাইনমেন্ট ভারতের বিপক্ষে। ভারতের বিপক্ষে 3টা টি20 ছাড়াও কিন্তু রয়েছে 2টো টেস্ট।
এবং সেই টেস্টকে সামনে রেখে লাল এবং সাদা বলের ক্যাম্প কিন্তু বাংলাদেশে শুরু হবে আগামীকাল থেকে, অর্থাৎ 4 তারিখ থেকে। তবে এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইচপি ইউনিট, বিসিবি এইচপি ইউনিট, যারা কিনা মাত্রই অস্ট্রেলিয়া থেকে দুর্দান্ত একটা টুর্নামেন্ট খেলে এসেছে। টি20তে তারা ফাইনাল খেলেছে, এছাড়া ওয়ান ডে কিংবা টেস্ট ম্যাচও তারা খেলেছে, 4 দিনের ম্যাচ। এবং বলছিলাম যে বাংলাদেশের ভারত সিরিজকে সামনে রেখে সাদা বলের অনুশীলন শুরু হবে আগামীকাল অর্থাৎ 4 তারিখ থেকে, এবং মূল অনুশীলন যদি আমরা যেটাকে বলি অর্থাৎ পুরো দলকে নিয়ে অনুশীলন, সেটি শুরু হবে এ মাসের 8 তারিখ থেকে। তবে সেই সিরিজগুলোতে অর্থাৎ সাদা এবং লাল আলাদা আলাদা করে তারা অনুশীলন কিন্তু করবে যে দেশি কোচরা রয়েছেন তাদের অধীনে। এবং আমরা যত জানতে পেরেছি 8 তারিখ থেকে টাইগারদের যিনি হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে যদি থাকেন, কারণ তার থাকা না থাকা নিয়ে একটা কথা হচ্ছে, এবং বিদেশি কোচিং স্টাফদের অধীনে কিন্তু শুরু হবে। তবে প্রাথমিক পর্যায়ে অর্থাৎ আগামীকাল ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজকে সামনে রেখে কিন্তু অনুশীলন শুরু হবে, এমনটাই জানিয়েছে সেই কোচিং স্টাফের দায়িত্ব থাকা যিনি দেশি কোচ সোহেল ইসলাম তিনি। এবং তিনি আসলে একটা কথা বারবার বলেছেন যে বাংলাদেশের এমন যে বদলে যাওয়ার নেপথ্যের অনুঘটক সেটি কিন্তু দীর্ঘ সময় অনুশীলন, অর্থাৎ পাকিস্তানের বিপক্ষে টেস্টের কথা আমি বলছি। আপনি জানেন যে শ্রীলঙ্কার বিপক্ষে যেই টেস্ট সিরিজটা হয়েছিল, তারপর ক্রিকেটাররা ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছে, কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগ শেষ হতে না হতে কিন্তু 2 দিনের মধ্যেই তারা কিন্তু লাল বলের অনুশীলন করেছে। এবং দীর্ঘ সময়, বিশেষ করে আমাদের টেস্ট এবং ওয়ানডে দল কিন্তু অনেকটাই আলাদা। 6 জন ক্রিকেটার রয়েছে যারা শুধুমাত্র টেস্টে খেলেন, সাদা পোশাকের ক্রিকেটে খেলেন, তারা কিন্তু সেই ঢাকা প্রিমিয়ার লিগের পর থেকে দীর্ঘ সময় অনুশীলন করেছে। সাদমানের কথা বলতে পারি, মুমিনুলের কথা বলতে পারি, মুশফিকুর রহিম যিনি কিনা টি20 থেকে অবসর নিয়েছেন, কারণ সেই ঢাকা প্রিমিয়ার লিগ শেষে কিন্তু একটা দীর্ঘ সময় টি20 বিশ্বকাপে ক্রিকেটাররা ব্যস্ত ছিলেন, অর্থাৎ যারা 3 ফরম্যাটে খেলেন। কিন্তু যারা টেস্টের ক্রিকেটাররা রয়েছেন, নাইমের কথা বলতে পারি, তাইজুলের কথা বলতে পারি, তারা কিনা দীর্ঘ সময় বাংলাদেশ টাইগার্সের অধীনে অনুশীলন করেছেন, এবং সেই অনুশীলনের ফলটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানে। এবং যারা দেশের কোচিং স্টাফরা রয়েছেন তারা বারবার একটা কথা বলছেন যে বাংলাদেশের যে সাদা পোশাকের বিপ্লব, যে মোমেন্টামটা টাইগাররা পেয়ে গেছে, মোমেন্টামটা কিন্তু ধরে রাখতে হবে। বিশেষ করে চলতি বছর জানেন যে আরও 6টা সিরিজ রয়েছে বাংলাদেশের, ভারতের পরপরে কিন্তু বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা 2টো টেস্ট খেলতে, তারপরে টাইগাররা পূর্ণাঙ্গ সিরিজ খেলতে কিন্তু যাবে ওয়েস্ট ইন্ডিজ। সব মিলিয়ে বাংলাদেশের সামনে কিন্তু আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিও রয়েছে। চলতি বছর বাংলাদেশের যদি ওয়ানডের কথা বলি, মোটে 3টা ওয়ানডে রয়েছে। সেই চ্যাম্পিয়ন্স ট্রফির যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটাও কিন্তু তারা শুরু করে দিয়েবে। সব কিছু মিলে যে টাইগারদের একটা ইতিবাচক ক্রিকেট, সেই ইতিবাচক মানসিকতা কিন্তু শুরু হোক পাকিস্তান থেকে, এটাই কিন্তু বলছেন যারা বিসিবি কোচ রয়েছেন তারা। তো এই ছিল আমার কাছে মিরপুর থেকে টাইগার্সের অনুশীলন এবং এইচপি ক্যাম্পের সবশেষ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার মাহবুব রিমন। ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে করণীয় নিয়ে সাংবাদিকদের মতামত শোনেন উপদেষ্টা, যেখানে উঠে আসে ক্রিকেট, ফুটবল সহ দেশের বিভিন্ন ফেডারেশন এবং অ্যাসোসিয়েশনের নানাবিধ সমস্যা, দুর্নীতি এবং সম্ভাবনার চিত্র। আলোচনায় প্রাধান্য পায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল শ্রেণী পেশার মানুষকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার বিষয়টি। এছাড়াও ক্রীড়াঙ্গনের সকল ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করার ব্যাপারেও গুরুত্ব দেওয়া হয়। ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং অগ্রগতিতে ক্রীড়া সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোকপাত করেন উপদেষ্টা। ক্রীড়া সংস্থাগুলোতে সিন্ডিকেটের মাধ্যমে দুর্নীতি হয় বলেও মন্তব্য করেন আসিফ মাহমুদ। কোথাও যেন অনিয়ম দুর্নীতি না হয় সে ব্যাপারেও সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান উপদেষ্টা। সভায় আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ডক্টর মহিউদ্দিন আহমেদ এবং জাতীয় ক্রীড়া পরিষদের সচিব জনাব আমিনুল ইসলাম। আপনারা আমাদেরকেও চোখে আঙুল দিয়ে দেখি ইতিমধ্যে আপনারা করেছেন, এবং সামনে আপনারা আরও এর পরিসরটা বৃদ্ধি করবেন। জেলা ক্রীড়া সংস্থা, বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং উপজেলা ক্রীড়া সংস্থার ব্যাপারে আমরা নির্দেশনা দিয়েছি। সেগুলোকে বিরাজনীতিকরণ করার জন্য এবং যারা ক্রীড়ানুরাগী এবং ক্রীড়া সংশ্লিষ্ট তাদেরকে দিয়ে পুনর্গঠন করার জন্য নির্দেশনা দিয়েছে, এবং ফেডারেশনগুলোকেও যাতে সেভাবে পুনর্গঠন করা যায় সেই জন্য একটা সার্চ কমিটি আমরা গঠন করেছি। দুর্নীতিগুলো হয় মূলত সিন্ডিকেট গঠনের কারণে, যে প্রত্যেকটা জায়গায় যাদেরকে দায়িত্ব দেওয়া হয় তারা নিজেদের মধ্যে একটা সিন্ডিকেট করে ফেলে এবং সেভাবেই তারা নিজেদের মতো করে ভাগ বাটোয়ারা করে, যেটা বলা হয় আর কি, পরিচালনা করে। সিন্ডিকেট যাতে না হতে পারে সেই ব্যবস্থা হিসেবে আমরা সেখানে স্থানীয় ক্রীড়া সংগঠক, ছাত্র প্রতিনিধি রেখেছি। থাম্বনেইলের সাথে বা ক্যাপশনের সাথে কন্টেন্টের মিল খুঁজে পাওয়া মাঝে মধ্যে কষ্ট হয়ে যায়। তো আমার মনে হয় এই জায়গাগুলোতে যেহেতু আপনারা দায়িত্বে আছেন, আপনারা আরও বস্তুনিষ্ঠভাবে কীভাবে করা যায় এবং অ্যাজ এ স্টেক হোল্ডার কীভাবে সহযোগিতা করা যায় সেটার দিকে মনোযোগ দিবেন। মাঝে মধ্যে
দেখা যায় কিছু নিউজ অনেক প্লেয়ারদেরকে মানে ইনস্ট্যান্ট বড় একটা টুর্নামেন্টের আগে প্লেয়ারের সাইকোলজিকে ডিস্টার্ব করার মতো অনেক নিউজ হয় এবং সেগুলো অনেকগুলোই অ্যাজাম্পশন বেসড নিউজ আমি দেখেছি। তো সেই জায়গায় আপনারা পরিবর্তন আনার চেষ্টা করবেন, বস্তুনিষ্ঠতা আনার চেষ্টা করবেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে কথা বলছেন মাহফুজ আনাম। সরাসরি যাচ্ছি সেখানে। পৃথিবী এখন আমাদের দিকে তাকিয়ে আছে, তারা অনেক উৎসুক এই পরিবর্তনে এবং তারা চায় বাংলাদেশকে যেভাবে তারা সাহায্য করতে পারে করতে। তো এটা আমাদের জন্য একটা বড় সুখবর। ঠিক আছে, ভালো থাকুন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে কথা বলছিলেন মাহফুজ আনাম। আমরা সরাসরি ছিলাম সেখানে। ভুটানে উচ্চতা সমস্যায় ভুগছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিকদের বিপক্ষে ফিফার 2 প্রীতি ম্যাচের আগে অনুশীলনে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে জামাল ভুঁইয়াদের। সমুদ্রপৃষ্ঠ থেকে ভুটানের উচ্চতার কারণে অনুশীলনের সময় নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ফুটবলারদের। চাংমিল লিমিথাং স্টেডিয়ামের আর্টিফিশিয়াল টার্ফও বড় চিন্তার কারণ। এছাড়াও 3 মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামার আগে ফিটনেস ফিরে পাওয়া নিয়েও চিন্তায় ফুটবলাররা। তবে দ্রুতই সমস্যা কাটিয়ে ওঠার আশা তাদের। ভুটানে পৌঁছানোর পর এই প্রথম ম্যাচ ভেন্যুতে অনুশীলন ফুটবলারদের। দেশে ঘাসের মাঠে ফুটবল খেলায় অভ্যস্ত জামালদের জন্য চাংলি মিথাং স্টেডিয়ামের আর্টিফিশিয়াল টার্ফে খেলাটা বেশ চ্যালেঞ্জিং। সমুদ্রপৃষ্ঠ থেকে ভুটানের উচ্চতা ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে প্রথম দিন হাইকিং, পরে জিম ও অনুশীলন করলেও তৃতীয় দিনে এসে 2 দলে ভাগ হয়ে ম্যাচের আবহে ফুটবল ম্যাচ খেলেছে জামাল তপুরা। লম্বা সময় পর একসঙ্গে পুরো দল। মাঝের বিরতিতে ফিটনেস ঠিকভাবে ধরে রাখতে পারেনি ফুটবলাররা। 3 মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফেরায় শতভাগ ফিটনেস ধরে রাখা যায়নি। অন্যদিকে মৌসুমের মাঝপথে থাকায় ফিটনেস নিয়ে কোনো চিন্তা নেই ভুটানের। এ বিষয়টা ভাবাচ্ছে অধিনায়ক জামাল ভুঁইয়াকে। তবে দলের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভুটানের উচ্চতা ভীতি। অনুশীলনে শ্বাস নিতে কষ্ট হওয়ার বিষয়টা এখনো কাটিয়ে উঠতে পারছে না ফুটবলাররা। মার অনেক ফাস্ট, সবাই একটু ব্রিদিং একটু সমস্যা, সো এটা আরো 1-2 দিন লাগবে। ভুটানে ওরা মিডল অফ দ্য সিজন, সো ওরা সবাই ফিট আছে। সো এটা আমরা ট্যাকটিকের মতন আমরা আলাপ করছি কিভাবে এটা ডিফেন্ড করতে হবে, কিভাবে অ্যাটাক করতে হবে। ট্রেনিং সেশন করছি যেই মাঠে আমরা ম্যাচ খেলবো স্টেডিয়ামে। সো আমি মনে করি ওয়েদারটা একটু ডিফিকাল্ট হবে, কারণ আমাদের এই ব্রিথিং নিতে একটু প্রবলেম হচ্ছে। সো আরো 2 দিন টাইম আমরা পাবো এই ওয়েদারের সাথে অ্যাডজাস্ট হওয়ার। ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ র্যাঙ্কিং এ আমাদের একটা ভালো একটা অবস্থানে যদি থাকতে হয়, সো অবশ্যই আমাদের এই ম্যাচটা জেতার জন্যই আমরা মাঠে নামবো ইনশাল্লাহ। লম্বা সময় পর খেলতে নামাটাও ভাবাচ্ছে রহমত মিয়াকে। 3 মাস গ্যাপ দিয়ে হচ্ছে আমরা ন্যাশনাল টিমে জয়েন করছি। আর যেহেতু সবার ফিটনেস আপ টু দ্য মার্ক না, সবাই চেষ্টা করতেছি এনভায়রনমেন্টের সাথে এবং ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য। যেহেতু এটা আর্টিফিশিয়াল টার্ফ, স্বভাবতই আমরা ঘাসের মাঠে খেলে অভ্যস্ত, সো আমাদের একটু কষ্ট হচ্ছে অ্যাডজাস্ট করতে। বাট আমাদের হাতে যে 2টা দিন সময় আছে, এটা আমাদেরকে হেল্প করবে অনেক। দলের এই সমস্যাগুলো নিয়ে কাজ করছে কোচিং স্টাফ। দ্রুতই সমাধানের আশা তাদের। ভুটানের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়াটাও চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। ইভেনচুয়ালি এখানে সকালবেলায় যে আবহাওয়াটা থাকে ঠিক বিকালবেলায় তার অপোজিট। আর আমাদের ছেলেরা যেহেতু এখানে টার্ফের মধ্যে একটু অ্যাডজাস্ট করতে একটু সময় লাগতেছে। কোচিং স্টাফরা তাদেরকে চেষ্টা করছে কিভাবে সেটাকে যত দ্রুত অ্যাডজাস্ট করা যায়। তবে দলে কোনো ইনজুরি সমস্যা না থাকায় এই বিষয়টা নিয়ে নির্ভর আমির খান। পারভিন আক্তার, সময় সংবাদ। অবৈধভাবে নয়, গঠনতন্ত্র মেনেই মহিলা ফুটবল লিগের 4 ক্লাবকে কাউন্সিলরশিপ দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া এফসির করা অভিযোগ পুরোটাই ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন বাফুফের সাধারণ সম্পাদক। চিঠির মাধ্যমে তার অভিযোগের জবাব দেয়া হবে বলেও জানান তিনি। এছাড়া ক্রীড়া মন্ত্রণালয় থেকে টেকনিক্যাল সেন্টারের জন্য কক্সবাজারে 20 একর জমি পেলেও যাতায়াতের সুবিধার্থে ঢাকার মধ্যে জায়গা চাচ্ছে বাফুফে। এদিকে নারী ফুটবলারদের সঙ্গে 2 মাসের চুক্তি বাড়িয়েছে বাফুফে। ফুটবল লিগের 4টি যে ক্লাব আছে তাদেরকে কাউন্সিলর করার জন্য সাধারণ সম্পাদক এজিএমএ একটা অবৈধ একটা কার্যক্রম পরিচালনা করছে। আমি বলতে চাই এটা সম্পূর্ণ ভিত্তিহীন একটা অভিযোগ। নির্বাচনের আগে অবৈধভাবে কাউন্সিলর বাড়িয়েছে বাফুফে, যা হয়েছে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের নেতৃত্বে। ব্রাহ্মণবাড়িয়া এফসির করা এমন অভিযোগের পর তোলপাড় দেশের ফুটবল আঙ্গন। আলোচনা সমালোচনা সবই হয়েছে এ নিয়ে, তবে সব অভিযোগ উড়িয়ে দিলেন সাধারণ সম্পাদক।
আমরা যা করেছি বাফুফের গঠনতন্ত্রের 10 অনুযায়ী অ্যাডমিশন করেছি, যে 10-এর 2 অনুযায়ী আপনারা দেখবেন যে কেউ বাফুফের মেম্বারশিপের জন্য বাফুফের সচিবালয় বরাবর আবেদন করতে পারেন। আবেদনের পর এটা বাফুফের এক্সিকিউটিভ কমিটি, তাদের দায়িত্ব হচ্ছে তার অনুমোদন করা, এবং অনুমোদনের পর তাদের দায়িত্ব হচ্ছে কংগ্রেসে উপস্থাপন করা, এবং যদি অনুমোদন না দেন একমাত্র এখতিয়ার হচ্ছে বাফুফের ডেলিগেটদের অর্থাৎ কংগ্রেসের। দীর্ঘদিন ধরেই একটা টেকনিক্যাল সেন্টার করার চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এর জন্য ক্রীড়া মন্ত্রণালয় কক্সবাজারে 20 একর জমি দিলেও বাফুফে ঢাকার মধ্যে জমি চায়। আমাদের কিন্তু এই 20 একর আসলে যদি আমি বলি আমাদের জন্য অনেক বেশি। আমার যদি একটু কমও হয় টেকনিক্যাল সেন্টার করতে পারি বাফুফের জন্য, যেটা সুবিধা হবে আমাদের হচ্ছে ঢাকার আশেপাশ থেকে আমাদের মেনটেনেন্স সব কিছু করা সুবিধা হবে। টার্ফ এটা অলরেডি ফিফা ডেভেলপমেন্ট কমিটিতে অ্যাপ্রুভ হয়ে গেছে, যদি সব কিছু মিলে ঠিক থাকে অক্টোবরে আমরা কাজ শুরু করতে পারবো ইনশাল্লাহ। এদিকে নারী ফুটবলারদের 3 মাসের বেতন বকেয়া রেখেছে বাফুফে। আবার ফেডারেশনের সঙ্গে আগস্টেই শেষ হয়েছে নারীদের চুক্তি। তবে চুক্তির মেয়াদ বাড়িয়েছে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। বেতন সমস্যাও দ্রুত সমাধান করা হবে বলে জানান সাধারণ সম্পাদক। তারা আসলে তাদের চুক্তিটা বৃদ্ধি করতে চায়, যা আসলে আগস্ট মাস পর্যন্ত, মানে আগস্টের 31 তারিখ পর্যন্ত ছিল। প্রেসিডেন্টের সাথে কথা বলে অক্টোবর পর্যন্ত তাদের চুক্তিটা নবায়ন করেছি। আগামী অক্টোবরেই সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে নেপাল যাবে বাংলাদেশ নারী ফুটবল দল। তার আগে 2টি প্রীতি ম্যাচ খেলতে চেয়েছে সাবিনারা। যদিও ম্যাচ আয়োজনের ইচ্ছা থাকলেও ফান্ডে অর্থ সংকটে সেই ম্যাচগুলো আয়োজন করা কঠিন হবে বলে জানান সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। এবং বছর শেষে আমার কিন্তু ফান্ডিংয়েরও শেষ মুহূর্তে হয়েছে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপের সূচি প্রকাশ করেছে সাফ। আগামী 20 সেপ্টেম্বর বাংলাদেশ ভারত ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। গেল মাসে অনূর্ধ্ব 20 সাফের শিরোপা জিতে দেশে ফিরেছে বাংলাদেশ। এবার লাল সবুজের সামনে অনূর্ধ্ব 17 সাফের মিশন। উদ্বোধনী দিনই মাঠে নামবে বাংলাদেশ। এরপর 22 সেপ্টেম্বর মালদ্বীপের বিপক্ষে লড়বে বাংলার যুবারা। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে নামার আগে আত্মবিশ্বাস সঙ্গী করেই মাঠে নামবে দল, কেননা অনূর্ধ্ব 20 সাফে ভারতের বিপক্ষে সেমিফাইনাল জিতে বাজিমাত করে লাল সবুজরা। গ্রুপ পর্বে নিজেদের 2 ম্যাচে জয়ের লক্ষ্য বাংলাদেশের। এবারে টুর্নামেন্টে বাংলাদেশের অবস্থান গ্রুপ এতে, আর সেই গ্রুপে তাদের সঙ্গী ভারত ও মালদ্বীপ। বাজেভাবে মৌসুম শুরুর পরও ক্লাবের সমর্থন পাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হ্যাগ। এখনই তার উপর আস্থা হারাচ্ছেন ইউনাইটেড কর্তৃপক্ষ, বরং এই ডাচ কোচকে আরও সময় দিতে চায় ক্লাবটি। এদিকে কোনো ফুটবলারকে ক্লাব ছাড়তে বাধ্য করা হচ্ছে না বলে জানান ম্যানচেস্টার ইউনাইটেড প্রধান নির্বাহী ওমর বাররাদা। 3 দশকের মাঝে গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে সবচেয়ে বাজে সময় পার করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ডাচ কোচ এরিক টেন হাগের অধীনে লিগে 8ম হয়ে মৌসুম শেষ করে ইউনাইটেড। এরপরই গুঞ্জন উঠে ব্যর্থতার দায়ে চাকরি হারাচ্ছেন টেন হাগ। তবে এফএ কাপের ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে হারিয়ে নিজের চাকরি বাঁচান এই ডাচ কোচ। তবে চলতি মৌসুমের শুরু থেকেই চাপে আছেন এরিক টেন হাগ। লিগে এখন পর্যন্ত 3 ম্যাচ খেলে 1টিতে জয় পেয়েছে রেড ডেভিলরা। 3 পয়েন্ট নিয়ে ইপিএল এর পয়েন্ট টেবিলের 14তম স্থানে আছে ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল ক্লাবটি। আর আন্তর্জাতিক বিরতি থেকে ফিরে সাউদাম্পটনের বিপক্ষে হারলে আরও একটা লজ্জার রেকর্ড গড়বে টেন হাগের দল। 1986-87 মৌসুমেও এমন বাজে শুরু করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সেই মৌসুমে মাত্র 4 ম্যাচ খেলে 1 পয়েন্ট পেয়েছিল রেড ডেভিলরা। সেই ব্যর্থতার দায়ে দায়িত্ব নেওয়ার মাত্র 2 মাসের মধ্যে চাকরিচ্যুত হন তখনকার কোচ রন অ্যাটকিনসন। তার স্থলাভিষিক্ত হন দ্য গ্রেট স্যার অ্যালেক্স ফার্গুসন। সেখানে নিজেকে ভাগ্যবান মনে করতে পারেন এরিক টেন হাগ। ঘরের মাঠে লিভারপুলের কাছে 3-0 গোলের হারের পর তাকে চাকরিচ্যুত করার দাবি তোলেন অনেক ইউনাইটেড সমর্থক। তবে এমন পরিস্থিতিতেও ক্লাবের সমর্থন পাচ্ছেন এই কোচ। এখনই তার উপর আস্থা হারাচ্ছে না ইউনাইটেডের নতুন ম্যানেজমেন্ট। এরিক আমাদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাচ্ছে। আমরা মনে করি সেই আমাদের ক্লাবের জন্য যোগ্য কোচ। এই দলবদল আমরা একসঙ্গে কাজ করেছি, সাফল্য পেতেও আমাদের একসঙ্গে কাজ করা উচিত। আশা করি সে আমাদের সফলতা এনে দিতে পারবে। চলতি মৌসুমে ইউনাইটেড ছেড়েছে অনেক ফুটবলার। গুঞ্জন আছে ফুটবলারদের ক্লাব ছাড়তে বাধ্য করতেন কোচ। তবে সেই অভিযোগ অস্বীকার করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান নির্বাহী। তার দাবি সমঝোতার মাধ্যমেই ক্লাব ছেড়েছেন ফুটবলাররা।
আমরা কোনো ফুটবলারকে ক্লাব থেকে বের করে দিচ্ছি না। ক্লাব ছাড়ার বিষয়টি ফুটবলারদের একান্ত ব্যক্তিগত বিষয়। যারা ক্লাব ছাড়তে চেয়েছে আমরা তাদের খুবই সহজেই যেতে দিয়েছি। জ্যাডন সানজো, স্কট ম্যাকাটমি ও বিসিকা সবার ক্ষেত্রে একই পদ্ধতি মানা হয়েছে। শেয়ার কিনে দায়িত্ব নেওয়ার পর ক্লাবে নতুন ম্যানেজমেন্ট আনেন স্যার জিম রেডক্লিফ, যদিও কোনো সফলতার দেখা পায়নি রেড ডেভিলরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। অনুশীলন ও ঘরোয়া ক্রিকেটের উইকেটের সমালোচনায় আকবর আলী কাঠগড়ায় তুললেন বিসিবিকে। সমস্যা সমাধানে প্রিমিয়ার লিগে আরো ভালো উইকেটের প্রত্যাশা। এবং ভুটানে উচ্চতা সমস্যায় ভুগছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচ না খেলায় ফিটনেসের ঘাটতি নিয়ে চিন্তায় জামাল। দ্রুত সমস্যা কাটিয়ে ওঠার আশা। এই ছিল খেলার সময়ে। সঙ্গেই থাকুন সময়।